যেই স্বামীকে অপদার্থ বলে ছেড়ে দিয়েছিল 5 বছর পর আর্মি অফিসার হয়ে যখন সে স্ত্রীর কুঁড়েঘরে পৌঁছাল তা দেখে পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল। উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম বহরপুর। সকালে হালকা রোদ ধীরে ধীরে ক্ষেতের ওপর নামছিল। গ্রামের কাঁচা রাস্তায় গরুর ঘণ্টার শব্দ আর উনুন থেকে ওঠা ধোঁয়া সেই গ্রামের সাদাসিদে জীবনের পরিচয় দিচ্ছিল। এই গ্রামেরই এক প্রান্তে মাটি আর খড় দিয়ে তৈরি একটি ছোট কুঁড়েঘরে সম্রাট তার বৃদ্ধ মা সরস্বতীর সাথে থাকত। সম্রাটের বয়স ছিল প্রায় 25 বছর। গায়ের রং গোধূমবর্ণ, লম্বা গড়ন, চওড়া কাঁধ আর চোখে এক অদ্ভুত সারল্য ছিল। সে পড়াশোনায় বেশি এগোতে পারেনি, কারণ ছোটবেলা থেকেই দারিদ্র্য তার হাত ধরেছিল। বাবার মৃত্যু তখন হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র 12 বছর। তারপর থেকেই ঘরের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। সে সকাল হতেই খেতে মজুর খাটতে বেরিয়ে যেত। কখনো ইটের ভাটায় কাজ করত, কখনো ট্র্যাক্টরের সাথে ক্ষেত চষার কাজে সাহায্য করত। সারা দিনের খাটাখাটনির বদলে সে যে সামান্য কিছু টাকা পেত, সেটাই ছিল তার আর তার মায়ের বেঁচে থাকার সম্বল। গ্রামের মানুষ তাকে সহজ সরল আর পরিশ্রমী ছেলে বলে মানত, কিন্তু কিছু মানুষ তাকে টানাহেঁচড়াও করত। আরে সম্রাট, কতদিন আর মজুর খাটবি? সারা জীবন কি এটাই করবি? এমন সব কথা তার কানে রোজ পড়ত, কিন্তু সে শুধু মুচকি হাসত। তার সবসময় মনে হতো যে পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না। তার মা সরস্বতী প্রায়ই বলত, বেটা, ভগবান চাইলে তোর কপালও একদিন ফিরবে। সম্রাট শুধু মায়ের কথা শুনে চুপ হয়ে যেত। সে জানত যে গরিব মানুষের স্বপ্নও প্রায়ই উপহাসের পাত্র হয়ে যায়। একদিন গ্রামে খবর ছড়ালো যে পাশের গ্রামের এক পরিবার তাদের মেয়ের জন্য পাত্র খুঁজছে। সেই মেয়ের নাম ছিল রশ্মি। রশ্মি দেখতে খুব সুন্দর ছিল, ফর্সা রং, বড় বড় চোখ আর মুখে এমন এক মায়াবী ভাব যে কেউ প্রথম দেখায় ধোঁকা খেয়ে যাবে। তার বাবা হরিরাম গ্রামে কিছুটা অবস্থাপন্ন লোক হিসাবে পরিচিত ছিল, যদিও তার আসল পরিচয় ছিল ধূর্ততা আর লোভ। কিন্তু সামনে থেকে সে নিজেকে খুব ভদ্র দেখাত। হরিরাম যখন সম্রাটের কথা শুনল তখন প্রথমে হাসল, মজুর ছেলে কিন্তু সহজ সরল, আমাদের মেয়েকে শাসনে রাখবে। আসলে হরিরামের মনে অন্য এক চাল চলছিল। সে জানত সম্রাট গরিব, আর গরিব মানুষকে সহজেই ফাঁসানো যায়। ওদিকে সম্রাটের মা যখন সম্বন্ধের কথা শুনল তার চোখে খুশির জল চলে এলো। সে কখনো ভাবতেও পারেনি যে তার ছেলের বিয়ে এত তাড়াতাড়ি হয়ে যাবে। সম্রাট নিজে এই বিয়ে নিয়ে কিছুটা দ্বিধায় ছিল। সে মাকে বলল, আম্মা, আমরা গরিব মানুষ, কে জানে মেয়ের বাড়ির লোক পরে আবার অন্য কিছু চেয়ে বসে কিনা। কিন্তু মা তাকে বোঝালো, বেটা, সবাই তো আর লোভী হয় না। কিছুদিন পর হরিরাম তার পরিবারের সাথে সম্রাটের বাড়ি এলো। কুঁড়ে ঘর দেখে তার মুখে হালকা ঘৃণার ভাব ফুটে উঠল, কিন্তু সে তখনই মুখে হাসি মেখে নিল। রশ্মি যখন সম্রাটকে দেখল তখন মনে মনে ভাবতে লাগল, ছেলে তো ঠিক আছে, কিন্তু এই জীবন। তবুও সে তার বাবার কথা মেনে নিল। বিয়ে ঠিক হয়ে গেল। গ্রামে সাধারণভাবেই বিয়ে সম্পন্ন হলো। কোনো বড় প্যান্ডেল নেই, ঢল তবলা নেই, শুধু গ্রামের কিছু মানুষ আর আত্মীয় স্বজন। সম্রাটের চোখে সেদিন এক নতুন স্বপ্ন ছিল। তার মনে হচ্ছিল যে এবার তার জীবন বদলে যাবে। রশ্মি তার স্ত্রী হয়ে তার ঘরে এলো। শুরুর কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল। রশ্মিও হাসি খুশি থাকত, সম্রাটও তাকে খুশি রাখার চেষ্টা করত। কিন্তু ধীরে ধীরে আসল রূপ সামনে আসতে লাগল। রশ্মির কুঁড়েঘরে থাকা একদম পছন্দ ছিল না। সে প্রায়ই ফোনে তার মায়ের কাছে অভিযোগ করত, মা, এখানে তো কিছুই নেই, এটা কেমন জীবন? ওদিকে তার মা আর বাবা তাকে উস্কাতে লাগল। হরিরাম একদিন ফোনে বলল, বেটি, তুই কেনই মজুরের সাথে জীবন বরবাদ করছিস? আমরা আছি না, শুধু একটা কাজ কর, একে এমন সাবক শেখা যে সারা জীবন মনে রাখে। রশ্মি প্রথমে কিছুটা ইতস্তত করলেও ধীরে ধীরে তার মনেও লোভ আর অহংকার জন্ম নিল। সে সম্রাটকে কথা শোনাতে শুরু করল, তোমার আছেই বা কি? সারাদিন মজুরি করে কি পাওয়া যায়? সম্রাট চুপচাপ শুনে যেত। সে ভাবত হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন হরিরাম তার 2-3 জন আত্মীয়কে নিয়ে সম্রাটের বাড়ি এলো। তার মুখে রাগ ছিল। সে এসেই চিৎকার শুরু করল, আমার মেয়েকে কষ্ট দিস তুই? পণের জন্য মারধর করিস? সম্রাট আর তার মা অবাক হয়ে গেল। তারা এমন কোনো কথা কখনো কল্পনাও করেনি। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মানুষও জড়ো হয়ে গেল। হরিরাম পুলিশ ডেকে নিল। পুলিশ এলো আর কোনো কথা না শুনে সম্রাটকে ধরে নিয়ে গেল। রশ্মিও কান্নার নাটক করতে লাগল, আমাকে খুব মারত, পণ চাইত। গ্রামের মানুষ যারা কাল পর্যন্ত সম্রাটকে ভালো ছেলে বলতো, আজ তারাই ফিসফিস করছিল। দেখলে তো, আসল চেহারা বেরিয়ে এলো। সম্রাটের চোখে জল ছিল। সে বারবার বলছিল, আমি কিছু করিনি, কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না।
জেলে বসে থাকা সম্রাট পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না যে তার জীবন হঠাৎ এই মোড়ে কিভাবে চলে এলো। অনেক দিন সে শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকত। তার মা সরস্বতী রোজ থানা আর কোর্টের চক্কর কাটত, মানুষের কাছে সাহায্য চাইত। অবশেষে কয়েক মাস পর সত্য সামনে আসতে লাগল। কিছু মানুষ সাক্ষ্য দিল যে সম্রাট কখনও রশ্মির সাথে খারাপ ব্যবহার করেনি। ধীরে ধীরে মামলা দুর্বল হয়ে পড়ল আর সম্রাট জামিনে মুক্তি পেল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রশ্মি তার বাবার বাড়ি চলে গিয়েছিল এবং বিবাহ বিচ্ছেদের আবেদন করে দিয়েছিল। যখন সম্রাট গ্রামে ফিরে এলো তখন মানুষের নজর বদলে গিয়েছিল। কিছু লোক তার সামনে সহানুভূতি দেখাত, কিন্তু পেছন থেকে মজা ওড়াত। আরে ওই তো সেই ছেলে যার বউ পালিয়ে গেছে। সম্রাট সব অপমান চুপচাপ সহ্য করত। তার মায়ের চোখে কষ্ট ছিল, সে তার ছেলেকে ভেঙে পড়তে দেখছিল। এক রাতে সম্রাট কুঁড়ে ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হাজারো প্রশ্ন ছিল। আমি কি সত্যিই অপদার্থ? আমার জীবনের কি এটাই দাম? সেই রাতেই সে সিদ্ধান্ত নিল যে সে আর কারো সামনে কাঁদবে না। কিন্তু সেই সময়ে সে নিজেও জানত না কোন পথে যেতে হবে। পরের দিন সকালে যখন সূর্য উঠছিল, গ্রামের বাইরের ময়দানে কিছু যুবক দৌড়াদৌড়ি করছিল। তারা সবাই আর্মি ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। সম্রাট দূর থেকে দাঁড়িয়ে তাদের দেখতে লাগল। তাদের মুখে ঘাম ছিল, কিন্তু চোখে আত্মবিশ্বাস। সেই মুহূর্তেই তার হৃদয়ে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। তার মনে হলো যেন জীবন তাকে এক নতুন পথ দেখাচ্ছে। সে ধীরে ধীরে নিজেকে বলল, যদি জীবন আমাকে আছাড় ভাড়ে তবে আমি উঠে দাঁড়াবই। সেদিন থেকেই সম্রাটের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ গ্রামের ক্ষেতে ছড়িয়ে পড়ল, সম্রাট কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দূরের ময়দানের দিকে তাকিয়েছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। মনে বারবার সেই কথাগুলোই ঘুরছিল, গ্রামবাসীর টিটকিরি, রশ্মির প্রতারণা, জেলের গারদ আর নিজের অসহায়ত্ব। কিন্তু আজ তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। প্রথমবার তার মনে হলো যে সে যদি এভাবেই ভেঙে পড়ে থাকে তবে জীবন সত্যি শেষ হয়ে যাবে। তখনই দূরের ময়দান থেকে যুবকদের দৌড়ানোর শব্দ শোনা গেল। কিছু ছেলে জোরে জোরে শ্বাস নিতে নিতে দৌড়াচ্ছিল, কেউ ডন বৈঠক করছিল, কেউ লং জাম্পের প্র্যাকটিস করছিল। সম্রাট ধীরে ধীরে সেখানে পৌঁছে গেল। সে এক ছেলেকে জিজ্ঞেস করল, তোমরা রোজ এত সকালে এখানে কি করো? সেই ছেলেটি হাসতে হাসতে জবাব দিল, ভাই, আর্মির ভর্তি আসতে চলেছে, তারই প্রস্তুতি নিচ্ছি। এটা শুনেই সম্রাট কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার হৃদয়ের ভেতরে যেন এক স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে ওই ছেলেদের মনোযোগ দিয়ে দেখল। তাদের মুখে ক্লান্তি অবশ্যই ছিল, কিন্তু চোখে ছিল আশা। সম্রাট হঠাৎ অনুভব করল যে হয়তো এই পথই তার জীবন বদলে দিতে পারে। সেই মুহূর্তেই সে মনে মনে ঠিক করে নিল যে এখন সেও দৌড়াবে, সেও নিজেকে প্রমাণ করবে। সেদিন থেকেই তার নতুন জীবন শুরু হলো। পরের দিন সকাল 4টের সময় সম্রাট উঠে পড়ল। ঠান্ডা হাওয়া বইছিল আর চারদিকে নিস্তব্ধতা ছিল। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গ্রামের ময়দানের দিকে পা বাড়াল। শুরুতে তার পা ভারী লাগছিল। সে দৌড়ানো শুরু করল, কিন্তু কিছু মিনিটের মধ্যেই তার হাঁপ ধরে গেল। শরীর জবাব দিতে লাগল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে হাসতে লাগল। আরে মজুর সম্রাট আর্মি হবে? কেউ টিপ্পনি কাটল। আগের সম্রাট হলে হয়তো লজ্জায় সেখান থেকে ফিরে যেত, কিন্তু এখন তার ভেতর জেদ তৈরি হয়েছিল। সে কিছু না বলে আবার দৌড়ানো শুরু করল। সেদিন সে খুব কষ্টে 1 কিলোমিটার দৌড়াতে পারল, কিন্তু তার মনে এক অদ্ভুত খুশি ছিল। তার মনে হচ্ছিল যে সে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের প্রথম পদক্ষেপটি নিয়ে ফেলেছে। ধীরে ধীরে তার রুটিন বদলে গেল। সে ভোর 4টায় উঠত, 5 কিলোমিটার দৌড়াত, তারপর বাড়ি এসে কিছুটা বিশ্রাম নিয়ে দিনে মজুরি করতে চলে যেত। সন্ধ্যায় ফিরে এসে পড়াশোনা করত। তার পুরনো বইগুলো এখন ধুলো থেকে বেরিয়ে সামনে চলে এলো। গ্রামের মানুষ তাকে দেখে হাসত, পাগল হয়ে গেছে, মজুর এখন ফৌজি হবে। কিন্তু সম্রাট এখন আর কারো কথায় কান দিত না। তার মা সরস্বতীও প্রথমে কিছুটা ভয় পেয়েছিল। সে একদিন জিজ্ঞেস করল, বেটা, নিজেকে এত কষ্ট কেন দিস? সম্রাট মায়ের চোখে তাকিয়ে বলল, আম্মা, এখন আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, নয়তো মানুষ সারা জীবন আমাকে অপদার্থ বলে ডাকবে। মায়ের চোখে জল চলে এলো, কিন্তু এবার সেই চোখের জলে গর্ব ছিল। কিছুদিন পর সম্রাটের দেখা হলো তার পুরনো বন্ধু ভীমের সাথে। ভীম গ্রামেরই এক ছেলে যে সবসময় সম্রাটের সত্যিকারের বন্ধু ছিল। সে সম্রাটকে ময়দানে দৌড়াতে দেখে অবাক হয়ে গেল। আরে সম্রাট,
তুই কি সত্যিই আর্মির প্রস্তুতি নিচ্ছিস? সম্রাট মুচকি হেসে বলল, হ্যাঁ ভাই, এবার জীবন বদলাতে হবে। ভীম তার কাঁধে হাত রেখে বলল, তাহলে একা কেন দৌড়াস? আমিও তোর সাথে দৌড়াবো। সেই দিনের পর থেকে ভীম প্রতি সকালে সম্রাটের সাথে দৌড়াতে লাগল। দুই বন্ধু একসাথে কঠোর পরিশ্রম করতে লাগল। অনেক সময় এমন হতো যে সম্রাট ক্লান্ত হয়ে পড়ে যেত, কিন্তু ভীম তাকে টেনে তুলে বলতো, আরে এখনই যদি হেরে যাস তবে সারা জীবন হেরে যাবি। ধীরে ধীরে সম্রাটের শক্তি বাড়তে লাগল। তার শরীর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। তার দম বাড়তে লাগল আর দৌড়ানোর গতিও বেড়ে গেল। কিন্তু আসল চ্যালেঞ্জ এখনও বাকি ছিল, পড়াশোনা। সম্রাট খুব বেশি শিক্ষিত ছিল না। সে যখন বই খুলত তখন অনেক কিছুই মাথায় ঢুকত না। অনেক সময় তার মন হার মানতে চাইত। এক রাতে এসে বই বন্ধ করে বসে পড়ল। আমাকে দিয়ে হবে না, সে আস্তে করে বলল। তখনই তার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বেটা, তুই যখন ছোট ছিলি না তখন তো হাঁটতেও পারতি না, কিন্তু পড়ে গিয়েই তো হাঁটা শিখেছিলি। মায়ের কথা শুনে সম্রাটের চোখে চমক চলে এলো। সে আবার বই তুলে নিল। ধীরে ধীরে মাস পার হয়ে গেল। সম্রাটের পরিশ্রমের ফল মিলতে শুরু করেছিল। একদিন গ্রামে খবর এলো যে জেলায় আর্মির ভর্তি শুরু হতে চলেছে। এটা শুনেই সম্রাটের বুক দুরুদুরু করতে লাগল। এটা সেই সুযোগ ছিল যার জন্য সে কয়েক মাস ধরে অপেক্ষা করছিল। ভর্তির দিন ভোর 4টের সময়ে সে উঠে পড়ল। সে তার পুরনো কিন্তু পরিষ্কার জামাটা পরল আর মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মা তার মাথায় হাত রেখে বলল, ভগবান তোর মঙ্গল করুক বেটা। সম্রাট আর ভীম দুজনে মিলে ভর্তির মাঠে পৌঁছাল। সেখানে হাজার হাজার ছেলে এসেছিল। প্রত্যেকের চোখে একটাই স্বপ্ন ছিল, ফৌজি হওয়ার স্বপ্ন। দৌড় শুরু হল। হাজার হাজার ছেলে একসাথে দৌড়াতে শুরু করল। সম্রাটের বুক ধরফর করছিল। শুরুতে তার মনে হল সে পেছনে পড়ে যাবে, কিন্তু তারপর সে তার মনের আওয়াজ শুনল, আজ যদি হেরে যাস তবে সারা জীবন হেরে যাবি। সে তার পুরো শক্তি লাগিয়ে দিল। তার পা জমিকে এমনভাবে চিরে এগোচ্ছিল যেন তাতে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যেই সে সবার আগে বেরিয়ে গেল। যখন দৌড় শেষ হল, সম্রাটের নাম পাশ করাদের তালিকায় ছিল। তার চোখে জল চলে এলো। সে মাটিতে বসে আকাশের দিকে তাকাতে লাগল। মনে হচ্ছিল যেন তার জীবন প্রথমবার তার দিকে তাকিয়ে হাসল। কিন্তু এখনও মেডিকেল আর বাকি টেস্টগুলো বাকি ছিল। পরের কয়েকদিন সে প্রতিটা পরীক্ষার মধ্যে দিয়ে গেল, মেডিকেল, লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা। প্রতিবার তার বুক ভয়ে কেঁপে উঠত, কিন্তু প্রতিবার তার কঠোর পরিশ্রম তাকে এগিয়ে দিত। অবশেষে সেই দিনটিও চলে এলো যখন ফাইনাল লিস্ট বেরোনোর কথা। ময়দানে শত শত ছিল দাঁড়িয়েছিল। সবার নজর ছিল সেই বোর্ডের ওপর যেখানে নাম লেখা হচ্ছিল। সম্রাটের হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে সে নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিল না। সে ধীরে ধীরে বোর্ডের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সেখানে পরিষ্কার লেখা ছিল, সম্রাট কুমার নির্বাচিত। সে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর হঠাৎ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভীম তাকে জড়িয়ে ধরল, ভাই তুই ফৌজি হয়ে গেলি। সম্রাট আকাশের দিকে তাকালো আর ধীরে ধীরে বলল, এখন আর কেউ আমাকে অপদার্থ বলবে না। সেই সন্ধ্যায় যখন সে গ্রামে ফিরে এলো, মা কুড়েঘরের বাইরে বসেছিল। সম্রাট আসতেই মায়ের পা জড়িয়ে ধরল আর বলল, আম্মা, তোমার ছেলে ফৌজি হয়ে গেছে। মায়ের চোখ থেকে খুশির জল পড়তে লাগল। সেই রাতে কুড়েঘরটা ছোট ছিল ঠিকই, কিন্তু সেখানে খুশি ছিল অনেক বড়। কিন্তু সম্রাট জানত না যে তার আসল পরীক্ষা এখনও শুরু হতে চলেছে, কারণ কিছুদিন পরেই তাকে ট্রেনিং সেন্টারের জন্য বেরিয়ে যেতে হবে, যেখানে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছিল। কিছুদিন পর সেই সকালটিও চলে এলো, যখন সম্রাটকে ট্রেনিং সেন্টারের জন্য বেরোতে হবে। গ্রামের কাঁচা রাস্তায় বাস দাঁড়িয়েছিল, আর তার হাতে একটি ছোট ব্যাগ ছিল, যেটাতে তার জীবনের প্রয়োজনীয় সব জিনিস ছিল। মা সরস্বতীর চোখ বারবার ভিজে উঠছিল, কিন্তু সে তার চোখের জল লোকানোর চেষ্টা করছিল। সম্রাট মায়ের পা ছুঁল। মা তার মাথায় হাত রেখে বলল, বেটা, মনে রাখিস, ফৌজি হওয়া শুধু চাকরি নয়, এটা দেশের সম্মান। সম্রাট মাথা নাড়ল আর বাসে উঠে বসল। বাস ধীরে ধীরে গ্রাম থেকে দূরে চলে যেতে লাগল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সম্রাটের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সেই ক্ষেত, সেই কাঁচা রাস্তা, সেই কুঁড়েঘর আর সেই টিটকিরি, যেগুলো কখনো তার বুক চিরে দিত। কিন্তু আজ তার ভেতরে এক নতুন বিশ্বাস ছিল।
ট্রেনিং সেন্টারে পৌঁছতেই সে প্রথমবার অনুভব করল যে ফৌজি হওয়া কতটা কঠিন। ভোর 4টের সময় হুইসেল বাজত আর সব জওয়ান ময়দানে দাঁড়িয়ে যেত। কনকনে ঠান্ডাতেও দৌড়াতে হতো, পুশ আপ হতো, ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করানো হতো। অনেক সময় মনে হতো শরীর জবাব দিয়ে দেবে। প্রথম সপ্তাহেই সম্রাটের পায়ে ফোসকা পড়ে গেল। ব্যথা এত হতো যে রাতে ঘুমানো মুশকিল হয়ে যেত। কিন্তু প্রতিবার যখন সে হার মানার কথা ভাবত, তার রশ্মির সেই কথা মনে পড়ত, তুমি অপদার্থ, তোমার আছেই বাকি। ঠিক ওই শব্দগুলোই তার ভেতরে আগুন ধরিয়ে দিত। সে দাঁতে দাঁত চেপে আবার উঠে দাঁড়াত। ধীরে ধীরে তার শরীর সেই কঠোর জীবনে অভ্যস্ত হতে লাগল। তার ভেতরে এক আলাদা শক্তি জন্ম নিচ্ছিল। ট্রেনিংয়ের সময় তার সাথে অনেক নতুন বন্ধুর পরিচয় হল। তাদের মধ্যে কেউ শহর থেকে এসেছিল, কেউ বড় ঘর থেকে। শুরুতে তাদের মনে হতো গ্রামের এই সাধারণ ছেলেটা হয়তো বেশিদিন টিকতে পারবে না, কিন্তু ধীরে ধীরে সবাই তার পরিশ্রমের গুরুত্ব বুঝতে পারল। যখনই লম্বা দৌড় হতো, সম্রাট সবার আগে বেরিয়ে যেত। যখনই কোনো কঠিন কাজ দেওয়া হতো, সে কোনো অভিযোগ ছাড়া তা সম্পন্ন করত। তার মুখে সবসময় এক শান্ত আত্মবিশ্বাস থাকত। কয়েক মাস পর ট্রেনিংয়ের সবচেয়ে কঠিন ধাপ শুরু হলো, কমব্যাট ট্রেনিং। এতে জওয়ানদের আসল যুদ্ধের মতো পরিস্থিতিতে তৈরি করা হতো। কখনো জঙ্গলে রাত কাটাতে হতো, কখনো ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়াতে হতো। অনেক সময় খাবারও সময় মতো মিলত না, কিন্তু সম্রাট প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করতে থাকল। এক রাতের কথা, যখন সব জওয়ানকে পাহাড়ের মাঝে একটি মিশন দেওয়া হলো। অন্ধকার রাত ছিল আর কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। রাস্তা এতটাই কঠিন ছিল যে অনেক জওয়ান ক্লান্ত হয়ে বসে পড়ল, কিন্তু সম্রাট এগিয়ে যেতে থাকল। সে তার সাথীদেরও সাহস দিল। সেই রাতে তার বীরত্ব দেখে ট্রেনিং অফিসারও মুগ্ধ হয়ে গেলেন। ধীরে ধীরে সম্রাটের নাম পুরো ব্যাচে সম্মানের সাথে নেওয়া হতে লাগল। 1 বছরের কঠোর ট্রেনিংয়ের পর অবশেষে সেই দিনটিও এলো যখন সম্রাট প্রথম পোস্টিং পেল। এখন সে শুধু একজন সাধারণ জওয়ান ছিল না, বরং ভারতীয় সেনাবাহিনীর অংশ হয়ে গিয়েছিল। যখন সে প্রথমবার আর্মির উর্দি পরল, তখন আয়নায় নিজেকে দেখে তার চোখ ভিজে এলো। তার মনে পড়ল যে কখনো এই গ্রামেই মানুষ তাকে নিকম্মা বলত। সেই মুহূর্তেই সে মনে মনে কসম খেল যে এখন সে জীবনে এতটা এগিয়ে যাবে যে একদিন এই মানুষগুলোই তাকে নিয়ে গর্ব করবে। কিছু মাস পর সম্রাট বর্ডারে পোস্টিং পেয়ে গেল। ওখানকার জীবন ছিল একেবারেই আলাদা। চারদিকে পাহাড়, বরফ আর প্রতি মুহূর্তে বিপদের ছায়া। অনেক সময় রাতে শত্রুদের আনাগোনা শোনা যেত, আর জওয়ানরা তখনই সতর্ক হয়ে যেত। একবার হঠাৎ শত্রুরা সীমানায় অনুপ্রবেশের চেষ্টা করল। সেই সময় সম্রাটের টিমকে তাদের থামানোর আদেশ দেওয়া হলো। গুলির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। ওটাই ছিল সম্রাটের জীবনের প্রথম আসল লড়াই। বুক দুরুদুরু করছিল, কিন্তু তার পা টলেনি। সে পুরো বীরত্বের সাথে তার সাথীদের নিয়ে মোর্চা সামলাল আর শত্রুদের পিছু হটতে বাধ্য করল। সেই অপারেশনের পর তার সিনিয়র অফিসাররা তার খুব প্রশংসা করলেন। ধীরে ধীরে সম্রাটের পরিচয় একজন সাহসী আর দায়িত্বশীল সৈনিক হিসেবে গড়ে উঠতে লাগল। কয়েক বছরের কঠোর পরিশ্রম আর বীরত্বের কারণে সে পদোন্নতিও পেল। এখন সে একজন অফিসার হয়ে গিয়েছিল। সেই সময়ই তার দেখা হল আর একজন আর্মি অফিসার কাব্যার সাথে। কাব্যাও ছিল ঠিক ততটাই সাহসী আর পরিশ্রমী। তার চোখেও সেই একই জেদ ছিল যা সম্রাটের চোখে দেখা যেত। শুরুতে দুজনে শুধুই সহকর্মী ছিল। মিশনে একসাথে যেত, ট্রেনিংয়ে একসাথে থাকত, কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হতে লাগল। কাব্যা একদিন সম্রাটকে জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কিভাবে থাকো? কোনো বিপদেও ঘাবড়াও না কেন? সম্রাট কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কারণ আমি জীবনে এর চেয়েও বেশি কষ্ট দেখেছি। কাব্যা তার মুখের দিকে তাকালো, কিন্তু বেশি কিছু জিজ্ঞেস করল না। সময়ের সাথে সাথে দুজনে একে অপরকে সম্মান করতে শুরু করল। ওদিকে অন্যদিকে সম্রাটের গ্রামেও ধীরে ধীরে তার খবর পৌঁছাতে শুরু করেছিল। মানুষ শুনত যে সেই সম্রাটই এখন আর্মিতে অফিসার হয়ে গেছে। যারা কখনো তাকে টিটকিরি দিত, এখন তারাই বলত, ছেলেটা পরিশ্রমী ছিল, তাই তো এগিয়ে গেল। কিন্তু সম্রাটের এইসব কথায় কোনো কিছু যায় আসত না। সে তার অতীতকে পেছনে ফেলে দিয়েছিল। তার মনে এখন একটাই ইচ্ছে ছিল, একদিন নিজের গ্রামে ফিরে গিয়ে এটা দেখানো যে পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না। 5 বছর এভাবেই কেটে গেল। এই 5 বছরে সম্রাট পুরোপুরি বদলে গিয়েছিল। তার ব্যক্তিত্ব শক্তিশালী হয়ে উঠেছিল, তার মুখে আত্মবিশ্বাস পরিষ্কার দেখা যেত।
একদিন ছুটির সময় সে হঠাৎ সিদ্ধান্ত নিল যে সে তার পুরনো গ্রামে যাবে। সেই গ্রাম, যে গ্রাম কখনো তাকে নিক্কম্মা বলেছিল, সেই গ্রাম যেখানে তার জীবন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর সেই গ্রাম যেখানে এখন তার গল্প এক নতুন মোড় নিতে চলেছিল। 5 বছর পর যখন সম্রাটের জিপ গ্রামের কাঁচা রাস্তায় ধীরে ধীরে এগোচ্ছিল, তখন তার মনে এক অদ্ভুত চাঞ্চল্য কাজ করছিল। সেই একই গ্রাম, একই রাস্তা, একই ক্ষেত, যেগুলোর মাঝে তার শৈশব কেটেছিল। কিন্তু আজ সব কিছু আলাদা মনে হচ্ছিল, কারণ এখন সে সেই ভেঙে পড়া মজুর সম্রাট ছিল না। আজ সে ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার। তার উর্দি ঝকঝক করছিল, কাঁধে তারা জলজল করছিল, আর মুখে আত্মবিশ্বাসের এক আলাদা আভা ছিল। যেমনই তার জিপ ঘামের মোড়ে এসে থামল, ওখানে বসে থাকা কিছু বয়স্ক মানুষ তাকে দেখে চমকে গেলেন। প্রথমে তো কারো বিশ্বাসই হল না। তারপর একজন বৃদ্ধ মানুষ নিচু স্বরে বলল, আরে, এ তো সম্রাট। পরের মুহূর্তেই গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে গেল, সম্রাট এসেছে, তাও আবার আর্মি অফিসার হয়ে। কিছু মিনিটের মধ্যেই অর্ধেক গ্রাম মোড়ে জড়ো হয়ে গেল। মানুষ তাকে অবাক হয়ে দেখছিল। সেই মানুষগুলো যারা কখনো তাকে নিক্কম্মা বলত, আজ তার উর্দি আর প্রতিপত্তি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সম্রাট ধীরে ধীরে সবাইকে নমস্কার করল। তার চোখ ভিড়ের মাঝে কিছু খুঁজছিল, হয়তো তার অতীতকে। তখনই সে দূর থেকে তার কুড়েঘরটা দেখতে পেল। ওটা সেই পুরনো কুড়েঘরই ছিল, যেখানে তার মা সরস্বতী এখনও থাকত। সম্রাট জিপ থেকে নামল আর ধীরে ধীরে সেই কুড়েঘরের দিকে এগোতে লাগল। তার মা দরজায় বসেছিল। যখন সে তার ছেলেকে উর্দিতে দেখল, তখন কিছুক্ষণের জন্য যেন সময় থমকে গেল। তারপর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সম্রাট, সে শুধু এটুকুই বলতে পারল। সম্রাট দৌড়ে মায়ের কাছে গেল আর তার পা জড়িয়ে ধরল। মা তাকে বুকে টেনে নিল। সেই মুহূর্তে পুরো গ্রামের সামনে এক মা আর ছেলের স্বপ্ন সত্যি হচ্ছিল। মানুষ এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। কিন্তু সম্রাটের গল্প এখনও শেষ হয়নি। কিছুক্ষণ পর সে গ্রামের এক লোককে জিজ্ঞেস করল, রশ্মি কেমন আছে? এই নামটা শুনতেই ওখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখ শুকিয়ে গেল। কেউ একজন নিচু স্বরে বলল, ওর অবস্থা খুব খারাপ। সম্রাট অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তখন এক বৃদ্ধ জানালো যে রশ্মির বাবা তার দ্বিতীয় বিয়ে এক ধনী লোক বিক্রমের সাথে দিয়েছিল। শুরুতে সবার মনে হয়েছিল রশ্মির জীবন এখন খুব ভালো হবে, কারণ বিক্রমের টাকা ছিল, অনেক জমি ছিল, শহরে বাড়ি ছিল। কিন্তু ধীরে ধীরে আসল সত্য সামনে এলো। বিক্রম মদ্যপ ছিল, সে রোজ নেশা করে ঘরে ফিরত আর রশ্মিকে মারধর করত। টাকার কোনো অভাব ছিল না, কিন্তু ঘরে বিন্দুমাত্র সম্মান ছিল না। কিছু বছরের মধ্যে অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে বিক্রম রশ্মিকে ঘর থেকে বের করে দিল। এখন সে গ্রামের এক প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হচ্ছে। এটা শুনে সম্রাট কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার মনে এক অদ্ভুত অনুভূতি হল, কষ্টও ছিল, রাগও ছিল, আবার এক অদ্ভুত শান্তিও ছিল। সে কিছু না বলে সেই দিকে পা বাড়াল যেখানে রশ্মির কুঁড়ে ঘর ছিল। গ্রামের অনেক মানুষ তার পেছন পেছন হাঁটতে লাগল, কারণ সবাই জানতে চাইছিল যে এবার কি হবে। যখন সম্রাট সেই কুঁড়ে ঘরের সামনে পৌঁছাল, তখন দরজা অর্ধেক খোলা ছিল। ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল। সম্রাট ধীরে ধীরে দরজা খটখট করল। ভেতরে বসে থাকা রশ্মি দরজা খুলল, আর পরের মুহূর্তেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে সম্রাট দাঁড়িয়ে আছে, উর্দিতে মাথা উঁচু করে থাকা, একেবারে অন্য এক মানুষের মতো। রশ্মি কিছুক্ষণ তাকে দেখতে থাকল। হয়তো তার বিশ্বাসই হচ্ছিল না যে এটা সেই মানুষ যাকে সে কখনো নিক্কম্মা বলে ছেড়ে দিয়েছিল। তার মুখে অনুশোচনার গভীর রেখা ছিল, চোখের নিচে কালি পড়েছিল, আর মুখ আগের মতো উজ্জ্বল ছিল না। কিছু সেকেন্ড দুজনের মধ্যে নীরবতা বজায় থাকল। তারপর হঠাৎ রশ্মির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে সম্রাটের পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তার কণ্ঠস্বর কাঁপছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা দম বন্ধ করে এই দৃশ্য দেখছিল। সেই রশ্মি যে কখনো পুরো গ্রামের সামনে সম্রাটকে অপমানিত করেছিল, আজ তারই সামনে কাকুতি মিনতি করছিল। সম্রাট চুপচাপ দাঁড়িয়ে থাকল। তার মুখে না ছিল রাগ, না ছিল খুশি, ছিল শুধু এক ঠান্ডা নিস্তব্ধতা। রশ্মি কাঁদতে কাঁদতে বলছিল, তোমাকে ছেড়ে আমি খুব বড় ভুল করেছি। আমার মনে হয়েছিল টাকাই সব কিছু, কিন্তু আজ বুঝতে পারছি যে মানুষের দাম তার মন দিয়ে হয়। তার কণ্ঠে অনুশোচনা পরিষ্কার ফুটে উঠছিল। কিছুক্ষণ সম্রাট কিছুই বলল না। তারপর সে ধীরে ধীরে বলল, যখন আমি জেলে ছিলাম, যখন পুরো গ্রাম আমাকে নিক্কাম্মা বলছিল, তখন তুমি কোথায় ছিলে? রশ্মির কাছে কোনো উত্তর ছিল না। তার কান্নার বেগ আরও বেড়ে গেল। গ্রামের মানুষও চুপচাপ দাঁড়িয়েছিল।
তারাও অনুভব করতে পারছিল যে কিভাবে একটি ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে দিয়েছিল। সম্রাট গভীর নিঃশ্বাস নিল আর বলল, যে মানুষ আমাকে আমার সবচেয়ে খারাপ সময় ছেড়ে দিয়েছিল তাকে আমার ভালো সময়ে জায়গা কিভাবে দেওয়া যেতে পারে। এটা শুনে রশ্মির বুক যেন ফেটে গেল। সে মাটিতে বসে কাঁদতে লাগল। কিন্তু গল্পের সবচেয়ে বড় সত্য এখনও বাকি ছিল, এমন এক সত্য যা শুনে পুরো গ্রাম আবার অবাক হতে চলেছিল। রশ্মি মাটিতে বসে কাঁদছিল, আর সম্রাট একেবারে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো রাগ ছিল না, আর কোনো কোমলতাও ছিল না, শুধু এক স্থির গাম্ভীর্য ছিল যা গত 5 বছরের সংগ্রাম আর কষ্টের সাক্ষ্য দিচ্ছিল। গ্রামের মানুষ চারদিকে দাঁড়িয়েছিল, আর প্রত্যেকের নজর সেই দৃশ্যের উপরই আটকে ছিল। কখনো এই গ্রামই সম্রাটের বিরুদ্ধে কথা বলত, কিন্তু আজ সেই গ্রামই সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকা শক্তি অনুভব করছিল। রশ্মি কাঁদতে কাঁদতে বারবার একই কথা বলছিল, আমাকে ক্ষমা করে দাও সম্রাট, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমার বিচার বুদ্ধি ছিল না, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তার কণ্ঠস্বর কাঁপছিল, আর কথাগুলো ভেঙে ভেঙে আসছিল। সম্রাট কিছুক্ষণের জন্য আকাশের দিকে তাকালো, যেন সে নিজের ভেতরে থাকা পুরনো সব কষ্ট মনে করছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, রশ্মি, জীবনে প্রতিটা মানুষেরই ভুল হয়, কিন্তু কিছু ভুল এমন হয় যা শুধু একজন মানুষকে নয়, অনেকগুলো জীবনকে ভেঙে চুরমার করে দেয়। তার গলার স্বর শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দ সরাসরি হৃদয়ে গিয়ে বিড়ছিল। রশ্মি মাথা তুলে তার দিকে তাকালো, তার চোখে আশার এক হালকা ঝলক ছিল, যেন সে ভাবছিল হয়তো সম্রাট তাকে ক্ষমা করে দেবে। কিন্তু সম্রাট বলতে থাকল, যখন আমাকে জেলে ঢোকানো হয়েছিল, যখন পুরো গ্রামের সামনে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল, তখন তুমি একবারও এটা ভাবনি যে সত্যিটা কি। তুমি নিজের বাড়ির লোকের কথা শুনে আমাকে একা ছেড়ে দিলে। সেই সময় যদি তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকতে, তবে হয়তো আমার জীবন এভাবে ভেঙে চুরমার হতো না। এটা শুনে রশ্মির মাথা নিচু হয়ে গেল, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সম্রাট কিছুক্ষণ থেমে গভীর নিঃশ্বাস নিল, আর তারপর বলল, কিন্তু হয়তো সেই কষ্টই আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি যদি আমাকে ছেড়ে না যেতে, যদি মানুষ আমাকে নিক্কম্মা না বলতো, তবে হয়তো আমি আজও সেই খেতে মজুরি করতাম। তাই আমি তোমাকে দোষ দিই না, কিন্তু তোমাকে নিজের জীবনে ফিরিয়েও আনতে পারব না। এটা শোনামাত্রই রশ্মির বুকটা বসে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, সম্রাট, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সাথে থাকতে চাই, আমি সব ঠিক করে দেব। সম্রাট মাথা নাড়ল আর শান্তস্বরে বলল, এখন অনেক দেরি হয়ে গেছে। গ্রামের মানুষ চুপচাপ এসব শুনছিল। তখন হঠাৎ দূরের রাস্তায় আরেকটি জিপ এসে থামল। সেই জিপ থেকে এক মহিলা নামল, যে আর্মির উর্দিতে ছিল। তার চলায় আত্মবিশ্বাস ছিল, আর মুখে তেজ। সে সরাসরি সম্রাটের দিকে এগিয়ে এলো। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। সম্রাট হালকা হেসে বলল, এসো কাব্যা। এই সেই কাব্যাই ছিল যে সম্রাটের সাথে সেনাবাহিনীতে কাজ করত। কাব্যা গ্রামবাসীদের নমস্কার করল, আর তারপর সম্রাটের পাশে গিয়ে দাঁড়াল। সম্রাট গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, এ হলো কাব্যা, আমার স্ত্রী। এটা শোনা মাত্রই পুরো গ্রামে একটা শোরগোল পড়ে গেল। মানুষ একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করল। রশ্মিও এটা শুনে স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে জল আরও জোরে পড়তে লাগল। সে এখন পুরোপুরি বুঝতে পারল যে সে কি হারিয়েছে। সম্রাট কাব্যার দিকে তাকাল। তার চোখে সম্মান আর সত্যিকারের ভালোবাসা ছিল। কাব্যাও সম্রাটের দিকে তাকিয়ে মুচকি হাসল, যেন সে তার প্রতিটি কষ্ট বুঝতে পারছে। সম্রাট গ্রামবাসীদের দিকে ফিরে বলল, আমি আজ এখানে কারো ওপর প্রতিশোধ নিতে আসেনি। আমি শুধু এটা দেখাতে এসেছি যে পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না। যখন আমি এখানে মজুরি করতাম, তখন মানুষ আমাকে নিক্কম্মা বলতো। কিন্তু সত্যি হলো এই যে মানুষের দাম তার কাজ দিয়ে নয়, তার লক্ষ্য আর সংকল্প দিয়ে হয়। তার কথা শুনে অনেক গ্রামবাসীর মাথা নিচু হয়ে গেল। তাদের নিজেদের পুরনো টিটকুরিগুলোর কথা মনে পড়ছিল। সম্রাট আরও বলল, আজ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তবে তা শুধুমাত্র আমার মায়ের দোয়া আর আমার পরিশ্রমের কারণে। আরেকটা কথা মনে রাখবেন, যে মানুষ খারাপ সময়ে আপনার সঙ্গ ছেড়ে দেয়, সে ভালো সময়ে আপনার সাথে থাকার অধিকারও হারিয়ে ফেলে। এটা শুনে পুরো গ্রাম কিছুক্ষণের জন্য একেবারেই নিস্তব্ধ হয়ে গেল। রশ্মি এখনও মাটিতে বসে কাঁদছিল। তার কাছে এখন অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সম্রাট তার মায়ের হাত ধরল আর তাকে নিজের পাশে দাঁড় করিয়ে নিল। তারপর সে কাব্যার সাথে জিপের দিকে এগিয়ে গেল। গ্রামবাসীরা রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখে এখন সম্মান ছিল,
যে সম্রাটকে কখনো তারা টিটকুরি দিয়েছিল, আজ সেই সম্রাটই তাদের জন্য গর্ব হয়ে উঠেছিল। জিপ ধীরে ধীরে গ্রামের বাইরে বেরিয়ে গেল। রাস্তায় সম্রাট একবার পেছন ফিরে নিজের গ্রামকে দেখল। তার মুখে এক চিলতে হাসি ছিল। সে জানত যে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এখন শেষ হয়ে গেছে। সময় বয়ে গেল। কিছু বছর পর সম্রাট আর কাব্যার জীবন খুশিতে ভরে গেল। তাদের একটি মিষ্টি মেয়ে হল। যখন সম্রাট প্রথমবার নিজের মেয়েকে কোলে নিয়ে হাসল, তখন তার মনে হল যে জীবন অবশেষে তাকে সেই সব কিছু দিয়ে দিয়েছে যার সে কখনো আশাও করেনি। সেই দিন সে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে আস্তে করে বলল, জীবনে কখনো কাউকে তার পরিস্থিতি দিয়ে বিচার করো না, কারণ পরিশ্রমী মানুষ একদিন ঠিকই জয়ী হয়। আর এটাই ছিল চরম সত্য। সম্রাটের কাহিনী শুধু একজন মানুষের জয়ের গল্প ছিল না, বরং সেই বিশ্বাসের গল্প যা মানুষকে গভীর অন্ধকার থেকে তুলে এনে উজ্জ্বল আলোয় পৌঁছে দেয়। ধন্যবাদ।